অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে। রবি ঠাকুরের কাব্য ছন্দে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি তানজির মেহেদি। শুরুতেই আমরা দৃষ্টি রাখতে চাই ইতিহাসের পাতায়, দেখে আসতে চাই আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনা। আজ শুক্রবার 19 আষাঢ় 1427 বঙ্গাব্দ, 3 জুলাই 2020 খ্রিস্টাব্দ, 11 জিলকত 1441 হিজরি। 1919 সালের এই দিনে বিশ্বভারতীর যাত্রা শুরু হয়। 1941 সালের এই দিনে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে সিরিয়া। 1921 সালের এই দিনে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়। 1947 সালের এই দিনে ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে ভাগ করতে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা প্রকাশ করা হয়। 1953 সালের এই দিনে প্রথমবারের মতো পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গাজোড়া আরোহণ করেন একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী। 1962 সালের এই দিনে স্বাধীনতা লাভ করে আলজেরিয়া। 1971 সালের এই দিনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে ভারতীয় সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। 1728 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্কটিশ স্থপতি রবার্ট অ্যাডাম। 1883 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কথাসাহিত্যিক ফ্রান্স কাফকা। 1984 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি ক্রিকেটার সৈয়দ রাসেল। 1912 সালের এই দিনে জন্মগ্রহণ করেন রম্য সাহিত্যিক অজিত কৃষ্ণ বসু। 1932 সালের এই দিনে মারা যান বাঙালি কবি ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবী। 1971 সালের এই দিনে মারা যান মার্কিন সঙ্গীতশিল্পী জিম মরিসন। 1991 সালের এই দিনে মারা যান বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ার। 2009 সালের এই দিনে মারা যান দেশের খ্যাতনামা ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক আলাউদ্দিন আল আজাদ। ইতিহাসের পাঠচুকে এবার দৃষ্টি রাখতে চাই সংবাদপত্রে, দেখে নিতে চাই কোন সংবাদগুলো হয়েছে শিরোনাম, কোন বিষয়গুলো পেয়েছে গুরুত্ব। দৈনিক পত্রিকাগুলোর মধ্যে শুরুতে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। আমরা দেখব বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম আজ কি। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম করা হয়েছে মধ্যপ্রাচ্যে চতুর্মুখী সংকট। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিনের লড়াইয়ে বাংলাদেশ ক্লিনিক্যাল ট্রায়ালের উদ্যোগ। এছাড়া বন্যা পরিস্থিতির অবনতি নিয়ে একটি বেশ গুরুত্ব সহকারে তার একটি সংবাদ ছেপেছে, যেখানে বলা হচ্ছে ডুবছে ঘরবাড়ি, ফসলি জমি, বন্যার অবনতি, মৃত্যু 12 জনের। এছাড়া পাটকল বন্ধের যে সিদ্ধান্তটা আমরা গতকাল দেখেছি, সেই বিষয়টি নিয়ে তাদের শিরোনামে বলা হচ্ছে পাওনা বুঝিয়ে পাটকল উৎপাদনে বন্ধের সিদ্ধান্ত, সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে বরাদ্দ 5,000 কোটি টাকা। আমরা বাংলাদেশ প্রতিদিন থেকে দৃষ্টি সরিয়ে এবার যেতে চাই দৈনিক কালের কণ্ঠে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি সংক্রমণ চট্টগ্রামমুখী, বাড়েনি চিকিৎসা সুবিধা। এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম তারা প্রকাশ করেছে আজকের পত্রিকায়। সেগুলোর মধ্যে আছে সামাজিক অসন্তোষের শঙ্কা পুলিশের। এছাড়া বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটি তারা সংবাদ ছেপেছে, যেখানে বলা হচ্ছে খালেদার দিন কাটছে যেভাবে। এছাড়া করোনায় ত্রাণ কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ বেশ গুরুত্ব সহকারে তারা তুলে ধরেছে, যেখানে শিরোনাম করা হয়েছে নেতাকর্মী নিয়ে দুস্থদের পাশে শেখ হাসিনা। আমরা কালের কণ্ঠ থেকে যেতে চাই দৈনিক প্রথম আলোতে। দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণের সবশেষ হালনাগাদ তথ্যটি আমার হাতে আছে, যেখানে প্রধান শিরোনাম হিসেবে আমরা দেখতে পাচ্ছি একটি গিফট বক্স ও 21,62,710 টাকা। পাশাপাশি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতেও কিন্তু বেশ কয়েকটি সংবাদ তারা গুরুত্ব সহকারে তুলে ধরেছে, যেখানে আছে প্রধান শিরোনাম রেখেছে তিনি ছিলেন, তিনি আছেন, সৎ নেতৃত্বের দৃষ্টান্ত রেখে গেছেন লতিফুর রহমান, অল্প সময় তবু স্মৃতিতে অমলিন তিনি। পাশাপাশি 35,000 টাকার জন্য 8 ছাত্রের শিক্ষা সনদ মালপত্র ফেলে দিল বাড়িওয়ালা। এছাড়া করোনা টিকা উদ্ভাবনের দাবি গ্লোব বায়োটেকের।
আমরা প্রথম আলো থেকে এবার একটু যেতে চাই দৈনিক সমকালে। সমকালের প্রধান শিরোনামে আমরা যেটি দেখতে পাচ্ছি, করোনা মোকাবিলায় প্রণোদনা যে প্যাকেজগুলো সরকারের পক্ষ থেকে ঘোষিত হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা প্রধান সংবাদটি করেছে, যেখানে বলা হচ্ছে বড় ঋণে কারাকারি, ছোটরা পাচ্ছে না। এছাড়াও শ্রমিকদের পাওনা দিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত। আমরা দেখতে পাচ্ছি করোনার প্রভাব, মামলার তদন্ত গতিহীন, করোনার টিকা আবিষ্কারের তালিকায় বাংলাদেশ। আমরা সমকাল থেকে যেতে চাই দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি বন্ধ হলো রাষ্ট্রায়ত্ত পাটকল, সোনালী আঁশের সুদিন ফিরবে কি, এমন প্রশ্নবোধক তারা রেখেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদকে বেশ গুরুত্ব সহকারে তুলে ধরেছে ইত্তেফাক, যেখানে বলা হচ্ছে পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর। এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনপত্র, প্রণোদনা প্যাকেজের গতি বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ। আমরা ইত্তেফাক থেকে যেতে চাই ডেইলি সানে। ইংরেজি দৈনিকগুলোর মধ্যে শুরুতেই ডেইলি সানটি আমার হাতে আছে, যেখানে প্রধান শিরোনাম করা হয়েছে হাসিনা দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার। এছাড়া আর্মি সার্ভিং নেশন ইজ ফ্রন্ট লাইন ফাইটার্স, এই দুটি ছিল তাদের প্রধান শিরোনাম। আমরা ডেইলি সান থেকে এবার দৃষ্টি রাখতে চাই দ্য ডেইলি স্টারে। ডেইলি স্টারের প্রধান শিরোনাম আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই করোনা প্যান্ডেমিক নিয়ে তারা করেছে টু মাচ হাইপ লিটল আউটকাম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ওএমএস লাস্ট অ্যানোমেট্রি, যেখানে বলা হচ্ছে অ্যাজ উইয়ার্ড অ্যাজ ইট গেটস। আমরা ডেইলি স্টার থেকে দেশের অনলাইন সংবাদপত্রগুলোতে একটু দৃষ্টি রাখতে চাই। অনলাইন সংবাদপত্রগুলোর মধ্যে শুরুতেই আমার হাতে আছে বাংলা নিউজ 24। বাংলা নিউজের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি বন্ধ পাটকল শ্রমিকরা পাবেন 13.86 লাখ টাকা। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশের একটি সিদ্ধান্তের সংবাদ তারা ছেপেছে, যেখানে বলা হচ্ছে এক সপ্তাহের মাথায় মেহেরপুরের ডিসি বদল। পাশাপাশি পদ্মার পানি আরও বাড়বে, স্থিতিশীল ব্রহ্মপুত্র যমুনার পানি। আমরা বাংলা নিউজ থেকে এবার যেতে চাই বাংলা ট্রিবিউনে। বাংলা ট্রিবিউনে আরেকটি অনলাইন পোর্টাল, যেখানে প্রধান শিরোনাম করা হয়েছে করোনা মোকাবিলায় সমন্বয়হীনতা নেই, দুর্নীতি থাকতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের লোগো দিয়ে তারা এই সংবাদটি করেছে, এবং পাশাপাশি আরও বেশ কয়েকটি সংবাদ তারা গুরুত্ব সহকারে তাদের হোম পেজে তুলে ধরেছে, যেখানে আছে অক্টোবরে ঢাকা টরন্টো রুটে ফ্লাইট চালু করবে বিমান। পাশাপাশি সমন্বয়হীনতার অভিযোগ 14 দলেরও। পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের সিদ্ধান্ত গণভবনের বৈঠকে। আমরা বাংলা ট্রিবিউন থেকে দৃষ্টি রাখতে চাই দেশের বাইরের কিছু গণমাধ্যমে, যেগুলো বেশ প্রভাবশালী গণমাধ্যম হিসেবে পাঠক মহলে সমাদৃত রয়েছে। শুরুতে আমার হাতে আছে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকার প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি 65 বছরের উপরে পোস্টাল ব্যালট, অবাধ ভোট নিয়ে আশঙ্কা। পাশাপাশি রাশিয়া থেকে 33টি নতুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিল দিল্লি। এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ তারা তুলে ধরেছে, যেখানে আছে বেসরকারি সংস্থার হাতে পশ্চিমবঙ্গের 15টি রুট, প্রিয়াঙ্কার সঙ্গে আরও লাল্লু চায় লখনৌ। আমরা আনন্দবাজার থেকে ভারতের আরেকটি দৈনিকে যেতে চাই, দৈনিকটির নাম দ্য হিন্দু। হিন্দুর প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি মিনিস্টার অফ ডিফেন্স অ্যাপ্রুভ 33 নিউ ফাইটার্স জেট ফর IAF ইন ডিলস ওর্থ 38,900 crore রুপি। এছাড়াও আরও বেশ কয়েকটি সংবাদ আছে আমরা লক্ষ্য করছি, যেখানে দিল্লির রায়ট সম্পর্কে একটি সংবাদ আছে, যেখানে বলা হচ্ছে দিল্লি রায়ট ভিকটিমস ওয়ার ফোর্স টু শাউট জয় শ্রীরাম। এছাড়াও তারা বলছে চিলড্রেন ইন কাশ্মীর ভ্যালি ভালনারেবল টু অনগোয়িং ট্রমা সেড ডক্টরস। দ্য হিন্দু থেকে আমরা দৃষ্টি রাখতে চাই মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী দৈনিক খালিজ টাইমসে। খালিজ টাইমসের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ এ টেস্ট অ্যান্ড উই পাসড, মোহাম্মদ টেলস স্টুডেন্ট। ফেসবুকের প্রতিষ্ঠাতা মাইক জুকারবার্গ নিয়েও একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, যার ছবি সহকারে, যেখানে বলা হচ্ছে জোক উন্ট বাজ। আমরা খালিজ টাইমস থেকে যেতে চাই যুক্তরাষ্ট্রের একটি দৈনিকে, ওয়াশিংটন পোস্ট আমার হাতে আছে। ওয়াশিংটন পোস্টের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাস প্রসঙ্গটি বেশ গুরুত্ব সহকারে উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে মোর ভাইরাস পেশেন্টস আর বিইং হসপিটালাইজড স্ট্রেচিং ক্যাপাসিটি। তো এই ছিল দেশ এবং দেশের বাইরে থেকে আমার হাতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম। সেই শিরোনামগুলোর আলোকে আমরা একটু আলোচনায় যেতে চাই। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে যুক্ত আছেন
কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ডক্টর নজরুল ইসলাম। পাশাপাশি আমাদের সঙ্গে যুক্ত আছেন খুলনা থেকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার বঙ্গকুমার বসু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি একটু কক্সবাজারে যেতে চাই নজরুল ইসলামের কাছে। আপনার কাছে যেটি জানতে চাই, আসলে কক্সবাজারে কিছুদিন আগেও কিন্তু লকডাউন কার্যকর ছিল, সেই লকডাউনটি সম্প্রতি শেষ হয়েছে। তো লকডাউনের পরে আসলে সংক্রমণের মাত্রাটি কেমন? গত 1-2 দিনে আপনাদের দৃষ্টিতে আসলে কি পর্যবেক্ষণ এসেছে, যদি একটু বলেন আমাদের। লকডাউন, ধন্যবাদ নিউজ 24 কক্সবাজারের পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে, রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। কক্সবাজারে 34% পর্যন্ত করোনা সংক্রমণ ছিল। গতকাল কক্সবাজার পৌর শহরে লকডাউন তুলে দেওয়ার পরে 8.8% করোনা সংক্রমণ হয়েছে। আমাদের গতকালকে তথ্য অনুযায়ী পর্যন্ত আমরা পেয়েছি। কিন্তু লকডাউন যেভাবে কার্যকর ছিল, সেভাবে যদি আরো কিছুদিন রাখা যেত, মনে হচ্ছে করোনা অনেকটা নিয়ন্ত্রণ চলে আসতো। তবে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের লকডাউনের কারণে কর্মহারা মানুষের অভাব, সর্বোপরি তাদের অনেকটা কর্মহীন হয়ে যাওয়ার ফলে খাদ্য সংকটে থাকায় আমার যতটুকু মনে হয় লকডাউন শিথিল করা হয়েছে। একই সাথে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের আবার 3 আগস্ট পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারে লকডাউন চলবে। এটাই ছিল লকডাউনের পরিস্থিতি। সর্বোপরি আরেকটা বিষয়, আমাদের সংক্রমণ বাড়ার সাথে সাথে কিন্তু আমরা কক্সবাজারে জেলা প্রশাসন এবং কক্সবাজারের বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে জেলা প্রশাসন কক্সবাজার স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন এনেছে। যেখানে আমরা কক্সবাজারে 4টি হাইপ্রো ক্যানুলা, হাইপ্রো অক্সিজেন ক্যানুলা পেয়েছি। আইসিইউ সহ সর্বোপরি একটা পরিপূর্ণ হাসপাতালের দিকে যাচ্ছিল। এই মুহূর্তে আমরা যেটা আবার আতঙ্কিত বা শঙ্কিত হচ্ছে, সেটা হচ্ছে কোরবানি ঈদের আগে যদি এভাবে লকডাউন, যখন করোনা যখন একটু কমে আসতে শুরু করেছিল কক্সবাজারে, সেই মুহূর্তে যখন আবার করোনার যখন আবার কোরবানি, গরুর বাজার, পশুর বাজার আবার চালু করার প্রক্রিয়া চলছে, এখন আবার আমরা মনে করছি কোরবানির মুহূর্তে কিংবা কোরবানির পরে আবার মহামারীর দিকে যেতে পারে করোনা। কিন্তু ওই করোনার এই লকডাউনের কারণে কিন্তু কর্মহারা মানুষের খাদ্য নিশ্চয়তা না থাকায় কিন্তু আরেকটা সমস্যার সৃষ্টি হচ্ছিল। সর্বোপরি এই ছিল কক্সবাজারের গতকাল পর্যন্ত অবস্থা, এবং 8.8% পর্যন্ত আমরা কক্সবাজার পৌরসভায় শতকরা পেয়েছি। ধন্যবাদ নজরুল। আমরা এবার একটু খুলনায় যেতে চাই। সেখানে আছেন চিকিৎসক ডাক্তার বঙ্গকুমার বসু। জনাব বসু, আপনার কাছে একটু যেতে চাই। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, খুলনা এখন করোনা পরিস্থিতির সবশেষ কি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসক হিসেবে? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই নিউজ 24 এর সকলকেই। আমি ধন্যবাদ জানাতে চাই জানানকে, যিনি কক্সবাজার থেকে আজকে যুক্ত হয়েছেন। আমি সকল দর্শক শ্রোতাদের শুভ সকাল বলে শুরু করতে চাই। শুরুতে আমি অবশ্যই স্মরণ করতে চাই এই করোনা মহামারীতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ সহ আমাদের দেশে যারা ফ্রন্টলাইনার আছেন এবং যারা আত্মহত্যা দিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। এই মহামারীতে যাদের জীবন কেড়ে নিয়েছে তাদেরকে। তো অ্যাকচুয়ালি খুলনার বাস্তব চিত্র, খুলনায় প্রথম দিকে সুন্দরভাবে নিয়ন্ত্রিত চিত্র ছিল, কিন্তু দেখা গিয়েছে গত মাসের মাঝামাঝি থেকে এটি ভয়াবহ আকারে বাড়তে শুরু করেছে। আমি কক্সবাজারের কথা শুনলাম, পার্সেন্টেজ শুনলাম, সেক্ষেত্রে পার ডে যে টেস্ট হচ্ছে খুলনায়, তাতে এভারেজ ওভার 40। খুলনা শহরের চিত্র হচ্ছে পজিটিভ কেস ওভার 40%। এটা অর্থাৎ এটি একটি ভয়াবহ চিত্র এবং র্যাপিড বাড়ছে। খুলনায় যেটা হয়েছে, খুলনায় প্রথম থেকেই আমরা 8 মার্চে বাংলাদেশে শনাক্ত হওয়ার পরে
খুলনায় জেলা প্রশাসন সুন্দরভাবে উদ্যোগ নিয়েছিলেন এবং সবকিছুই ভালোভাবেই চলছিল। একটি ডেডিকেটেড করোনা হসপিটাল করা হয় এপ্রিলের দিকে। এপ্রিলে ওই হসপিটালে মোট ডেডিকেটেড করোনা হসপিটালে এখন পর্যন্ত খুলনায় সিট আছে 85টি সিট আছে, যেটি ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের হসপিটালে করা হয়েছে, যেখানে 10টি আইসিইউ বেড আছে, আর 15টি খুলনা মেডিকেল কলেজের ব্লু কর্নারে করা হয়েছে। মোট 100 সিটের ব্যবস্থা করা হয়েছে করোনা আক্রান্ত খারাপ রোগীদের জন্য। যদিও আমি একটি কথা বলতে চাই যে করোনায় আক্রান্তের 80% লোকই সুস্থ হয়ে যায়, তারা নিজেরা জানতেও পারে না তিনি আক্রান্ত হয়েছেন। 20% লোকের বিভিন্ন সিমটম দেখা দেয়, তার মধ্যে হয়তো বা 5% পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করা লাগে। কিন্তু বর্তমান বাস্তব চিত্র যেটা, খুলনায় এই যে 100 সিট এটি পুরো পরিপূর্ণ হয়ে গেছে এবং এই মাঝখানে একটি বড় সময় পাওয়ার পরেও আমরা কিন্তু আরেকটি হসপিটালকে ওভাবে তৈরি করতে পারি এবং সেই ক্ষেত্রে সংকটটা কিন্তু এখন দেখা দিয়েছে। দ্বিতীয় সংকট যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে আমাদের অক্সিজেন সাপ্লাই। অক্সিজেন সাপ্লাইয়ে সামনে যে দিন আসছে তাতে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে সাপ্লাই দিয়ে অ্যাকচুয়ালি রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া নিশ্চিত করা খুবই অসম্ভব দুর্বহ একটা ব্যাপার হয়ে পড়েছে। তো সেই ক্ষেত্রে ইভেন এখন যে করোনা হসপিটালটি আছে সেখানেও কিন্তু সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা নেই। তো আমরা কিন্তু এর মাঝখানে অনেক সময় পেয়েছিলাম তৈরি করার জন্য, কিন্তু কি কারণে আমরা সেটি করতে পারিনি। তবে এই হাসপাতালটি করার জন্য বা এই সার্ভিসটাকে ডেভেলপ করার জন্য আপনি কোনো কথা বলেন না, আপনি কোনো কথা আমাদের জেলা প্রশাসন এবং আমাদের খুলনার অন্যান্য লোকজন যারা বিশেষ করে চিকিৎসক, এরা কিন্তু অনেকভাবে আন্তরিকভাবে কাজ করছে, কিন্তু প্ল্যানিং এর জায়গায়, ইমপ্লিমেন্টের জায়গায় আমার মনে হয় আরো অ্যাডভান্স হওয়া প্রয়োজন ছিল। কারণ সামনে যে সংকট তৈরি হবে, অক্সিজেনের যে সংকট তৈরি হবে, সেই সংকট কিভাবে মোকাবেলা হবে জানি না। সামনে আরেকটি হসপিটালের প্রয়োজন, সেই হাসপাতাল কিন্তু এখনো তৈরি হয়নি এবং সরকারি জায়গা থেকেই কিন্তু একটা বড় হাসপাতাল যদি বরাদ্দ করা যেত, যেমন খুলনা সদর হাসপাতাল, সেটিকে যদি বরাদ্দ দেওয়া যেত পুরোপুরি করোনা হাসপাতাল হিসাবে, তাহলে সেখানে 500 বেড ছিল এবং সেখানে কিন্তু একটা বড় সাপোর্ট দেওয়া যেত, অনেক বড় ম্যান পাওয়ার ছিল। প্রাইভেট সেক্টর খুলনা অঞ্চলে এখনো ওইভাবে যুক্ত হয়নি, তার কারণ প্রাইভেট সেক্টরের সংকটটা অনেক। সেই সংকটটার মধ্যে রয়েছে যে ম্যান পাওয়ারের সংকট, কারণ প্রাইভেট চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এরা সম্পৃক্ত হতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনীহা প্রকাশ করছে। এই অনীহার মূল যে আমার সিকিউরিটি, আজ গভর্নমেন্ট যারা ডিপেন্ড করছেন তাদের তো অনেক সিকিউরিটি আছে, তাদের জন্য সরকার বিভিন্ন রকমের সিকিউরিটির কথা ঘোষণা করছে, লাইফ সিকিউরিটির কথা ঘোষণা করছে, কিন্তু প্রাইভেট সেক্টরে যারা আমরা আছি তাদের আমাদের সিকিউরিটি, এই সিকিউরিটির অনিশ্চয়তার কারণে আজকে প্রাইভেট সেক্টরও কিন্তু পিছিয়ে রয়েছে। এবং আপনি জানেন যে নর্মাল অবস্থায় 63 to 70% পিপলকে বাংলাদেশে প্রাইভেট সেক্টর থেকেই কিন্তু স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। তো সেই 63 to 70% যারা স্বাস্থ্যসেবা প্রদান করেন, সেই সেক্টরটা যদি করোনা চিকিৎসায় যদি অ্যাডভান্স না হয়, তাহলে কিন্তু করোনা এই মহামারীকে মোকাবেলা করা খুবই দুরূহ ব্যাপার। আমরা খুলনায়, আমি গাজী মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি, আমরা খুলনায় গাজী মেডিকেল কলেজে অলরেডি উদ্যোগ নিয়েছি একটি করোনা ইউনিট করার জন্য, অনেক দূর এগিয়েছি। কিন্তু ডাক্তার বঙ্গকমল, আপনার কাছে আমার আরেকটি বিষয় একটু জানতে চাওয়ার আছে। আপনি সংকটের কথাগুলো বলছিলেন, কিন্তু এখনো যারা সংক্রমিত হয়নি বা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি আসলে সংক্রমণের মাত্রা বেড়ে চলেছে, কিন্তু এখনো যারা সংক্রমিত হয়নি তাদের জন্য একজন চিকিৎসক হিসেবে আপনার কি পরামর্শ থাকবে, যদি ছোট্ট করে বলেন। একজন চিকিৎসক হিসেবে যারা এখনো সংক্রমিত হয়নি তাদের জন্য আপনার দিক থেকে কি পরামর্শ থাকবে, যদি ছোট্ট করে আমাদের একটু জানান। একটি সংক্রামক ব্যাধিকে চিকিৎসা এবং প্রতিরোধ দুইটা উপায় থাকে। চিকিৎসার এই মুহূর্ত পর্যন্ত করোনা চিকিৎসার জন্য স্পেসিফিক কোনো মেডিকেশন নেই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই প্রতিরোধ করাই আমাদের জন্য শ্রেয়। সেই ক্ষেত্রে আমরা জানি যে সংক্রামক ব্যাধি সংক্রামিত হয় বিভিন্ন মাধ্যমে, সেই মাধ্যমগুলি বাতাস হতে পারে, পানি হতে পারে, শারীরিক কন্টাক্ট হতে পারে, মলমূত্র হতে পারে। তো এই ক্ষেত্রে করোনা সংক্রামিত হয়
কন্ট্যাক্টের মাধ্যমে কাছাকাছি গেলে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করা সেটি হচ্ছে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখা। এটি অবশ্যই বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটা জীবাণু শরীরের ভেতরে প্রবেশ পথ লাগে, শরীরের ভেতরে নির্দিষ্ট পথ দিয়ে প্রবেশ করে। আমরা জানি করোনা সংক্রমণের জন্য প্রবেশ পথ আমাদের নাক, মুখ, চোখ, অর্থাৎ ফ্যারিংস দিয়ে মাস্ক আমাদের নাক দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেয়। সেই ক্ষেত্রে আমাদের মুখমণ্ডল, বিশেষ করে নাক এবং মুখ আমাদের ভালোভাবে ঢেকে রাখা, মাস্ক ব্যবহার করা। এবং আরেকটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেউ আক্রান্ত কিনা সে কিন্তু নাও জানতে পারে, কারণ তার সাইন সিমটম লেস ভাবে তিনি আক্রান্ত হতে পারেন এবং তিনি চলাফেরা করতে পারেন এবং তিনি অন্যকে সংক্রামিত করতে পারেন। এই জন্য প্রত্যেক মানুষকে ধরে নেওয়া উচিত যে আমি আক্রান্ত হয়েছি, আমি আক্রান্ত। কারণ যিনি আক্রান্ত হয়েছেন তিনি যদি মাস্ক ব্যবহার না করেন তাহলে অন্য আরেকজনকে তিনি খুব সহজে সংক্রমণ ঘটাতে পারেন। ধন্যবাদ ডাক্তার বঙ্গকমল, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কক্সবাজারে যেতে চাই। কক্সবাজারে আছেন নজরুল ইসলাম। নজরুল, আপনার কাছে একটু জানতে চাই, আসলে করোনার কারণে অনেক কিছুর মধ্যে স্থবিরতা এসেছে, দেশের পর্যটন খাত একেবারে থমকে আছে। কক্সবাজারের সাধারণ মানুষের আসলে এখন কি অবস্থা? কারণ অনেকেই তো সমুদ্র সৈকত ঘিরে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন, সেসব মানুষেরা কেমন আছে? ধন্যবাদ আপনাকে আবারও। আপনাকে বলে রাখা উচিত যে সেটা হচ্ছে কক্সবাজার হচ্ছে মূলত পর্যটন নির্ভর একটা শহর, যেখানে পর্যটকরা আসলেই মূলত এখানকার ব্যবসা বাণিজ্য চলে। এখানকার মানুষগুলোর অন্যতম আয়ের উৎস মৎস্য এবং পর্যটন। এখন যেহেতু পর্যটন নেই সেহেতু মৎস্য ব্যবসায় অনেকটা ঝিমিয়ে পড়েছে। আপনাকে বলে রাখি, কক্সবাজারে 5,000 ছোট বড় দোকান রয়েছে, যেখানে 20,000-এর অধিক কর্মচারী রয়েছে এবং 450 শতাধিক হোটেল রয়েছে, আবাসিক হোটেল মোটেল রয়েছে, যেখানে 20,000-এর অধিক কর্মচারী রয়েছে, যারা বিগত 3 থেকে 4 মাস ধরে সম্পূর্ণ বেতনহীন এবং বেকার। অনেক না 99% হোটেলে মালিকই তাদেরকে বেতন বোনাস না দিয়ে টাটাই করেছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এভাবে চলছে, কিন্তু কক্সবাজার অনেকটা এখন নীরব দুর্ভিক্ষ চলছে। যারা বিভিন্ন সেক্টরে চাকরি করতো তাদের মাঝে, বিশেষ করে চাকরিজীবী মানুষ, হোটেল, রেস্টুরেন্ট কিংবা দোকানে যারা চাকরি করতো তারা অনেকটা অসহায় হিসেবে জীবনযাপন করছে। তাদেরকে আসলে কিন্তু তাদেরই প্রণোদনা দরকার। যারা কর্মচারী রয়েছে, যারা 4 মাস ধরে অনেকটা বেকার জীবনযাপন করছে। কক্সবাজারে এখন অনেকটা শিথিল করে দিলেও কিন্তু হোটেল মোটেলে যেহেতু পর্যটক আসার কোনো সুযোগ পাচ্ছে না, সেহেতু কক্সবাজারে এখনো পর্যন্ত কোনো প্রাণ ফিরে আসেনি পর্যটন শহরে। ধন্যবাদ নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর বঙ্গকমল বসুকেও। আপনারা দুজনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন এবং আলোচনায় অংশ নিয়েছেন। এবার সময় হয়েছে একটি বিরতি নেয়ার, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আজ সকালের বাংলাদেশ। এবার আমরা একটু আড্ডায় যেতে চাই। আজকে আমাদের আড্ডায় যুক্ত হচ্ছেন মডেল, অভিনেত্রী এবং একই সঙ্গে তিনি লাক্স সুপারস্টার ইশানা খান। তিনি এই মুহূর্তে আছেন অস্ট্রেলিয়া, সেখানকারই একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং মডেল। শরীফ চৌধুরীর সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করার পর তিনি সে দেশটিতেই আছেন। তবে সে দেশেরই একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ভিলোনির মডেল হয়েছেন তিনি সম্প্রতি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইশানার সঙ্গে। ইশানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আসলে গোটা বিশ্ব কিন্তু এখন করোনায় ধুঁকছে। সে জায়গা থেকে আপনি দেশের একজন মডেল হিসেবে কিন্তু আমাদের একটি সুখবরই দিয়েছেন, একটি আন্তর্জাতিক পণ্যের কিন্তু আপনি মডেল হয়েছেন। সেই গল্পটি যদি আপনি আমাদেরকে একটু জানান, কিভাবে সেই কাজটি করলেন বা কেমন অভিজ্ঞতা আপনার তৈরি হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, প্রথমত অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর আসলে বর্তমান পরিস্থিতি, এই যে করোনা পরিস্থিতি, যতই ভালো থাকি না কেন, আসলে যেই জিজ্ঞেস করছে কেমন আছেন বা কি করছেন, হয় কি এখানে আমি যাই করছি, কারণ আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়া অনেকটাই নিরাপদ অবস্থানে আছে এই মুহূর্তে।
কিন্তু ওই যে বাংলাদেশের জন্য সারাক্ষণই টেনশনটা অনেক বেশি হয়, কারণ সব আপন মানুষরা ওখানে, আপনারা ওখানে, তো ডেফিনেটলি ওই নিজে ভালো থাকার পাশাপাশি দেশটা এখনো ভালো নেই, ওই চিন্তাটা অনেক বেশি কাজ করে আসলে আমাদের মধ্যে। তো যাই হোক, জীবন তো আর থেমে থাকে না। তো জীবনের সাথে আসলে তাল মিলিয়ে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, একদম রিসেন্টলি আমি আর আমার হাজবেন্ড একসাথে একটি কাজ করেছি, সেটি হচ্ছে এখানকার একজন একটি ডিজাইনার বুটিকের নাম হচ্ছে বেলোনি বুটিক। ওখানকার একটা ডিজাইনার গাউনের মডেল হয়ে আমি ফটোশুট করেছি। আর ফটোশুট করেছেন হচ্ছে এখানকার রিভ রহমান, উনিও বাংলাদেশি অস্ট্রেলিয়ান। তো উনি শুটটা করেছেন। তো ওভারঅল খুবই ভালো একটা কাজ। আমার মনে হয় যে অনেকে ইতিমধ্যে কাজটি দেখতে পেয়েছে আর অনেক প্রশংসা করেছে। তো আমি খুব ইন্সপায়ার্ড ফিল করছি। কাজটি করা আসলে মূলত রিজ রহমান যিনি, উনি আসলে আমাদেরকে অফারটা করেছেন। উনি আজ থেকে ৩-৪ মাস আগে উনি আমাদেরকে বলেছেন যে এরকম একটা প্ল্যান করছি, তো তোমার কি মনে হয় যে করবে? তো আমাদের দুজনকে বলেছে। তো আমরা তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে, ওয়াই নট। তো এরপর তো মাঝখানে করোনা সিচুয়েশন এন্ড সবকিছু প্রিপারেশন সবকিছু মিলিয়ে ৩ মাস চলে গেল, ৩ থেকে ৪ মাস চলে গেল। তো এরপর ফাইনালি যখন এখানে পরিস্থিতি একটু স্বাভাবিক হলো, তখন একদিন আমরা গেলাম ওই বুটিক্সে, গিয়ে ওখানকার যিনি ওই তত্ত্বাবধানে আছেন ওনার সাথে আমাদের দেখা হলো। আমি জাস্ট ট্রায়াল দিলাম এন্ড ওরা বললেন হ্যাঁ ঠিক আছে, সব পারফেক্ট আছে। আমি যখন কাপড়টি পরেছি আমাকে দেখতে ভালো লাগছে। তো এরপরে আসলে সবকিছু একদম ডেট নির্ধারণ থেকে শুরু করে সবকিছু। তো এরপর শুটের দিনটি এলো, খুবই ভালো ছিল। একদম মানে অস্ট্রেলিয়াতে আমার প্রথম, এটা আসলে প্রথম না, এটা আসলে আমার সেকেন্ড শুট, কারণ আমি প্রথম কাজটি করেছি এখানকার, তাও এখানকার একজন স্বনামধন্য অ্যালেন খান ওনার নাম, উনি এখানকার খুব স্বনামধন্য একজন ফটোগ্রাফার। তো ওনার সাথে আমার একটা কাজ হয়েছে যেটা এখনো পাবলিশ হয়নি। তো এই কাজটি আসলে পাবলিশ হয়েছে। তো এরপর শুটটি করা, সব টিমটা খুবই ভালো ছিল। ইভেন আমার মেকআপে যে মেয়েটি ছিলেন, যিনি আমার মেকআপ করেছেন, উনি একজন বাংলাদেশি অস্ট্রেলিয়ান, হেয়ার ড্রেসার অস্ট্রেলিয়ান ছিল, স্টুডিও অস্ট্রেলিয়ান ছিল। তো সবকিছু আসলে একদমই ভিন্ন একটি পরিবেশে আমার প্রথম শুট করা। তো বাংলাদেশে সবসময় করেছি, এরকম সিচুয়েশন তো কখনো করিনি। তো খুবই ভালো, এখানকার টিম খুব ভালো ছিল, ওদের ম্যানেজমেন্ট খুবই ভালো, ওদের টাইমিং সবকিছু আসলে খুব এনজয় করেছি। আমি আর সারিফ যেহেতু একসাথে কাজ করেছি, কমফর্ট লেভেলটা অনেক ভালো ছিল। তো ভালো লাগছে এখন যখন আপনারা পছন্দ করছেন, কথা বলছেন এই ব্যাপারে, আসলে ভালো লাগছে, মনে হচ্ছে হ্যাঁ না সাকসেসফুল। এবার যদি একটু জানান, দেশে ফেরার কোনো পরিকল্পনা এর মধ্যে আছে কি আপনার? দেশে ফেরার পরিকল্পনা আসলে সত্যি বলতে এই সময়টাই আমরা প্ল্যান করছিলাম, যে যেহেতু আগে গেল আমি আসলে অস্ট্রেলিয়া এসেছি মাঝখানে। গত বছর আমি 4 দিনের জন্য আমি দেশে ফিরেছিলাম, তাও আমার শ্বশুর আব্বা ইন্তেকাল করেছিলেন ওই সময়টাতে, গত বছর সেপ্টেম্বরে। তখন আমি 4 দিনের জন্য আমি দেশে ফিরেছিলাম। তো আমাদের খুব ইচ্ছে ছিল যে এই বছরের এই সময়টাতে আমরা দেশে যাব, হয়তো এই 2-3 মাসের মধ্যে। কিন্তু আসলে বর্তমান যে পরিস্থিতি, এখন তো আসলে চাইলেও ফিরতে পারছি না, বা মানে ঘুরতে যেতে পারছি না, বিকজ আমার হাজবেন্ড যেহেতু অস্ট্রেলিয়ান সিটিজেন। তো এই কারণে আসলে এই বছরটা সম্ভবত অস্ট্রেলিয়ান সিটিজেনদের দেশ থেকে বের হওয়াটা নিষেধ করে দিয়েছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। তো সেই কারণে আসলে চাইলেও ইচ্ছে থাকলেও আমরা আসলে যেতে পারবো না। তো সবকিছু মিলিয়ে আশা করছি নেক্সট ইয়ারের শুরুর দিকে, বা যখনই পরিস্থিতি স্বাভাবিক হোক, বাংলাদেশ একটু স্বাভাবিক হোক, আমরা একটু স্বাভাবিক হই, যেন আমি আমার পরিবার এবং বন্ধুদের মাঝে ফিরতে পারি। ঈশানা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবার একটি গান শুনে আসতে চাই। আজকে রয়েছে ফেরদৌস আরার কণ্ঠে একটি নজরুল গীতি। ভালোবাসো, শুধু ভালোবাসো শুধু ভালোবাসো গান।
ভালোবাসো মোর গান আমায় নহি গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান বনের পাখিরে কে চিনে রাখে বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসা ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান ফেরদৌস আরার কণ্ঠে আমরা চমৎকার একটি গান শুনলাম। আমরা আবারও আড্ডায় ফিরে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন মডেল অভিনেত্রী ঈশানা খান। ঈশানা, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, দেশে ফেরার পর কি আপনাকে আমরা আবারও মিডিয়া অঙ্গনে কর্মব্যস্ত দেখব, নাকি অস্ট্রেলিয়াতে আসলে আপনি নিজেকে স্থায়ী করার কথা ভাবছেন? আসলে এখানে আমি যখন এখানে আসি আমি কাজ করা বা মিডিয়া বা ওগুলো কোনো কিছু চিন্তা করে আসলে এখানে আমার তো আসা নয়। আমার এখানে আসা হচ্ছে আসলে আমার ফ্যামিলি সামলাতে, যেটা হচ্ছে আমার সংসার। তো আমি এখানে সংসার করতে এসেছি মূলত। তো এখন আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার জন্য এটাই, আমার জন্য আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার এই ছোট্ট ঘর। তো এটাই আমার প্রায়োরিটি, এটাই আমার প্রথম কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। তো এরপর যেটা আসে যে কাজ করা হোক, এটা মিডিয়াতে হোক বা অন্য কোথাও হোক না কেন, অবভিয়াসলি এখন আসলে আগের মতো তো কন্টিনিউয়াসলি বা রেগুলারলি বাংলাদেশে তো কাজ করা সম্ভবই নয়, বিকজ আমি তো এই মুহূর্তে অনেক দূরে আছি। কিন্তু হ্যাঁ, যখনই আমি দেশে যাই, যাব, বা যদি ওরকম কোনো অফার থাকে যে হ্যাঁ ভালো ভালো লাগছে, করতে পারবো, বা সময় সুযোগ সবকিছুর সাথে আমার মিলে যাচ্ছে। ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে একটা টিম এসেছিল ডিসেম্বরে, একটি ধারাবাহিক নাটকের শুটিং আমি করেছি লিটু করিমের পরিচালনায়। তো হ্যাঁ, ওয়াই নট, যদি ওরকম আমার ওই যে বললাম যে যদি আমার সুযোগ সুবিধার সঙ্গে মিলে যায় এবং কাজটি যদি আমার পছন্দ হয় তবে করব, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, এখান থেকে গিয়ে গিয়ে হয়তো কাজ করা সম্ভব হবে না, কিন্তু যখন যাই, যদি সম্ভব হয়, যদি ভালো কিছু অফার পাই, অবশ্যই করব। প্রায় 1 বছর হতে চলল আপনি মিডিয়া অঙ্গন থেকে দূরে আছেন। তো সেক্ষেত্রে যদি আপনি বাংলাদেশের মিডিয়া অঙ্গনকে আসলে কতটা মিস করেন, আপনাদের সহকর্মীদের কতটা মিস করেন? ডেফিনেটলি অনেক বেশি মিস করি। মানে আমি আমি আসলে আপনাদেরকে মিস করি, অনেক বেশি মিস করি। আমি আপনারা যারা আমার ভাইয়ারা আছেন, যারা আমার সহকর্মীরা আছে, আমার বন্ধুরা আছে, সবাই তো আসলে ভিডিও অঙ্গনেই তো গত 10টা বছর তো আসলে সেখানেই কাজ করা। প্রফেশন বলেন, হবি বলেন, অন্য কোথাও কিন্তু কখনো কাজই করিনি। তো ডেফিনেটলি মিডিয়াই সবকিছু ছিল। মিডিয়াই আসলে সকাল থেকে রাত পর্যন্ত শুটিং স্পটেই থাকতাম। আমার মনে হয় যে আমরা যারা মিডিয়াতে কাজ করতাম, আমরা বাসার চাইতে বেশি শুটিং স্পটে থাকতাম। তো ওই মায়াটা, ওই ভালোবাসাটা, ওইটা আসলে কখনো ছেড়ে যাবার নয়, ওটা আসলে সবসময় থাকবে। যে কারণে বললাম যে কখনই আসলে বলিনি একদমই কাজ করব না, কখনই বলিনি যে একদমই মিডিয়া রিলেটেড কিছু করবো না, অবশ্যই না। যখনই যেই সুযোগই আসুক না কেন, অবশ্যই মিডিয়াতে কাজ করব। ইভেন আমি খুব লাকি, কারণ আমার হাজবেন্ড অনেক বেশি সাপোর্টিভ। তো ও আমাকে ইনফ্যাক্ট বলে যে হ্যাঁ, ভালো কিছু থাকলে করো না কেন, করো, অবশ্যই করো। তো অলওয়েজ লাইক ওয়েলকাম যে কোনো ভালো কাজের জন্য। আর হ্যাঁ, মিডিয়াকে অনেক বেশি মিস করি, মনে পড়ে, কিন্তু কোনো আফসোস নেই, কোনো রিগ্রেট নেই। তখনও ভালো ছিলাম, এখনো ভালো আছি। ঈশানা, ধন্যবাদ আপনাকে। এরই মধ্যে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট একজন জ্যোতিষী ডক্টর কেসি পাল। ডক্টর কেসি পাল আমাদের সঙ্গে আছেন। তো সেক্ষেত্রে ঈশানা, আপনি যদি আপনার জন্ম তারিখটা বলেন, আমরা কিন্তু ডক্টর কেসি পালকে সেটা জানাতে পারি, তাহলে আপনার সামনের দিনগুলো কেমন যাবে সে বিষয়ে তিনি আপনাকে একটি ধারণা দিতে পারেন। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা, আমার খুব ভালো লাগে কিন্তু রাশিফল। আমি ছোটবেলায় দেখতাম নিউজ পেপার খুলে খুলে। জি নিশ্চয়ই, কেন নয়। আমার জন্ম দিন হচ্ছে 16ই ডিসেম্বর। আর
আর কি কিছু বলতে হবে? না, ডক্টর কেসিপাল, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন আমাদের সঙ্গে মডেল অভিনেত্রী ইশানা খান যুক্ত আছেন। তার জন্ম তারিখটি কিন্তু বাংলাদেশের বাংলাদেশের বিজয় দিবসের দিন। তো সেক্ষেত্রে আপনি যদি তার আজকের দিনটি কেমন যাবে বা সামনের দিনগুলোতে কেমন সম্ভাবনা বা আশঙ্কার বিষয় আছে সেটা যদি জানাতে পারেন আমাদের। অসংখ্য ধন্যবাদ। দেখুন, 16 তারিখে জন্ম, অর্থাৎ 16ই ডিসেম্বরে জন্ম, 16 তারিখ অর্থাৎ 7 সংখ্যার তারিখে সে জন্মগ্রহণ করেছে। আর মৌনিতা খান মৌনিতা খান হচ্ছে ওনার ঈশানা। মৌনিতা খান হচ্ছে লিখিত নামের মান আসছে 5, অর্থাৎ বুদ্ধিমতী, বিচক্ষণা এবং সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকার মানসিকতা। সেই সঙ্গে ঈশানা বলে লোকে ডাকে। ঈশানা নামের মানও কিন্তু 7, অর্থাৎ এই যে 7 দেয় স্পিরিচুয়াল পাওয়ার বা গুপ্ত শক্তি, গুহ্য শক্তি, এমনকি বংশগত ভাবে কোনো প্রাপ্ত কোনো শক্তি, যে শক্তির বলে উনি আজকে মানে মানসিক শক্তিটাকে আরো বেশি জাগ্রত করেছেন। ওনার শরীর অপেক্ষা মানসিক শক্তি বেশি, মানে কোনো কাজে উনি কখনো পিছপা হবেন না। এমনকি কাজ শুরু করলে আগে চিন্তা থাকবে যে ওইটা শেষ কখন নামবে, আর অনেকে থাকে যে শুরু করি তারপরে শেষ করি, ইনার কিন্তু তা নয়। অর্থাৎ আর এই বছরটি, বিশেষ করে এই বছরটি হচ্ছে রাহুর বছর, অর্থাৎ 4 সংখ্যার বছর, আর উনি 7 সংখ্যার মানুষ। এই 4 আর 7 মিলে কিন্তু 11, অর্থাৎ চন্দ্র হচ্ছে পরিবর্তনশীল। যেমন গ্রহ মাতা অর্থাৎ পরিবর্তন। ওনার জীবনে এই বছরে অনেক কিছু পরিবর্তন হবে, বিশেষ করে পরিবর্তন হয়ে কিন্তু যুক্ত হবে। যেমন পিতা মাতার সন্তান, পিতার সঙ্গে মাতা যুক্ত হয়ে কিন্তু সন্তান উৎপাদন হয়। ঠিক তেমনই গ্রহমাতা চন্দ্র এবছর কিন্তু ওনার জীবনে কিছু নিত্য নতুন সুযোগ তৈরি করবে, এমনকি নিত্য নতুন আকর্ষণ তৈরি করবে, বা নিত্য নতুন মানে বিশেষ করে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হয়ে থাকবে। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলা যায় যে যেহেতু কেতুর মানুষ আর রাহুর বছর, ঠান্ডাজনিত সমস্যা বা ধরেন শ্বাসকষ্ট, এমনকি কোনো ফিমেল ডিজিজ বা হয়তো পেটের কোনো প্রবলেম, এগুলোতে কম বেশি ভুগতে হতে পারে। সেই সঙ্গে দাঁতটি কিন্তু উল্লেখযোগ্য, বিশেষ করে দাঁতের ব্যাপারেও অধিক সতর্ক থাকতে হবে, এটা শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আর যদি সানা কিছু জানতে চান তাহলে আমি হয়তো সেই দিকে বলতে পারি। আরো একটা দিক এখানে বলা যায়, বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকার কথা নয়। যদি জানি না মা কেমন আছেন, বর্তমান সময় কিন্তু এই বর্তমানে চন্দ্রের বছরে, মানে সরি রাহুর বছরে। আর আপনার কি কিছু জানার আছে ডক্টর কেসিপালের কাছে? না, আসলে সোফার যতটুকু জেনেছি ভালো লেগেছে, লাস্টের পার্টটুকু ছাড়া। দোয়া করবেন যেন আমার মার স্বাস্থ্য ভালো থাকে, এইটুকুই বলবো, আপনাকে বলবো। আমার আসলে থ্যাংক ইউ সো মাচ, আপনি যা বলেছেন আসলে ভালো লেগেছে, বাট প্লিজ দোয়া করবেন আমার মার জন্য, যেন আমার মা প্রত্যেকের আছে। আমরাও চাই যে আপনার মা ভালো থাকুন, দীর্ঘায়ু হন, এটা আমরা চাই। আমারও মা আছে বা প্রত্যেকের মা আছে, অবশ্যই সেটা থাকবে। কিন্তু যদি এমনটি দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, বা তার প্রতি একটু নজরদারি করতে হবে, বা স্বাস্থ্য সচেতনতা আনতে হবে। ডক্টর কেসিপাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ঈশানার ভাগ্য সম্পর্কে জানিয়েছেন। ঈশানা, আপনার কাছে সবশেষ খুব ছোট্ট করে জানতে চাই, আপনার যে ফ্যান ফলোয়ার বা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে যদি খুব ছোট্ট করে কিছু বলেন। সরি দাদা, শুনতে পাইনি। ঈশানা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার ফ্যান ফলোয়ার কিংবা শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি খুব ছোট্ট করে কিছু বলতে চান আপনি। জি, অবশ্যই। যারা ফ্যান বলেন আর শুভাকাঙ্ক্ষী বলেন, আমি আসলে কখনো ফ্যান শব্দটি আমি কখনো বিশ্বাস করি না, কারণ শুনতে খুব মনে হয় যে আচ্ছা ফ্যান। আমার মনে হয় যে আমরা যারাই মিডিয়াতে কাজ করি, বা আমি ঈশানা হই, যেই হোক না কেন, আমার নামটি আপনি জানেন ওই ফ্যানটার কারণে। কারণ ওনারা যদি আমাদের ভালো না বাসে, আমাদের কোনো অস্তিত্ব নেই। তো এতটুকুই বলবো যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যে আপনাদের ভালোবাসার জন্যই আসলে এত দূর আসা, আপনাদের ভালোবাসা নিয়ে সামনের পথটাও এগিয়ে যেতে চাই। এই কারণে আসলে কোনো না কোনো ভাবে চেষ্টা করছি এখনো সম্পৃক্ত থাকার, একেবারে যেন হারিয়ে না যাই কোথাও, এইটুকু দোয়া করবেন। সবসময় আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সান্নিধ্যে থাকতে চাই। সবাই ভালো থাকবেন। বর্তমান পরিস্থিতিটা একটু কঠিন, কিন্তু
আমি বিশ্বাস করি আমরা যদি একটু পজিটিভ থাকি, সবাই মিলে একটু চেষ্টা করি, একটু সাবধান থাকি, আমরা সবাই একসাথে এই সিচুয়েশন থেকে ওভারকাম করব। সবাই ভালো থাকবেন, কিপ স্মাইলিং আর কিপ পজিটিভ থাকবেন। অনেক ধন্যবাদ ঈশান আপনাকে। আপনি সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, আপনার জন্য রইল আমাদের শুভকামনা। এবার দর্শক আমরা একটু ঘুরে আসতে চাই ময়মনসিংহ থেকে, দেখে আসতে চাই প্রকৃতির অপার সৌন্দর্য, ঘুরে আসতে চাই বোটানিক্যাল গার্ডেনে। এই ছিল আমাদের আজ সকালের বাংলাদেশ। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।